রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব, বাধ্যতামূলকভাবে বাংলাদেশের সাথে চুক্তি বাস্তবায়নের তাগিদ। 2 ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অংশ নেবে 14 লাখ পরীক্ষার্থী। বাড়তি ভাড়া না দিলেই বাস চলাচল বন্ধ করছে মালিক শ্রমিকরা, যাত্রী কল্যাণ সমিতির 13 দাবি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার বিএনপির গণ অনশন, অনুমতি দেওয়ার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। কাল শুরু বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ, নতুন অনুপ্রেরণায় টাইগাররা, স্পেনে নজর পাকিস্তানের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিজয় 71, শিক্ষার্থী সহ নতুন প্রজন্ম উজ্জীবিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায়। রোহিঙ্গা সংকট নিরসনে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাশ হয়েছে। এতে রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করা ও বাংলাদেশের সাথে সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। 4 বছরেরও বেশি সময় ধরে 7.5 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক চাপের মুখে 2017 সালের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও আজও শুরু হয়নি প্রত্যাবাসন। এবার সেই প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে মিয়ানমার সরকারকে তাগিদ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদের 3rd কমিটিতে উত্থাপিত প্রস্তাবে সম্মতি জানায় শতাধিক দেশ। প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে পাশ হয় প্রস্তাবটি। I give the floor to the distinguished representative of Myanmar. ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের তৈরি এই প্রস্তাবে রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে মিয়ানমার, ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে সই হওয়া ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকটি নবায়ন ও বাস্তবায়ন করার জন্য বলা হয়। একই সঙ্গে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত সহ মানবাধিকার ব্যবস্থাপনাকে পূর্ণ সহযোগিতা দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবা ফাতিমা বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এই প্রস্তাব। We are also encouraged to see the recognition of ASEAN's role in addressing the crisis in Myanmar. The adoption of the resolution with such a strong mandate will bring hope to the Rohingyas that they have not been forgotten. It will also send a strong message to Myanmar about the international community. কমিটির কাছে দেশটিতে চলমান জরুরি অবস্থা ও সেনা শাসনের পরিস্থিতি তুলে ধরেন মিয়ানমার প্রতিনিধি। As it demonstrates the international community's continued attention to this issue. প্রস্তাবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে জান্তা সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দুলি মল্লিক, 21 টেলিভিশন। 2 ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। মফিউর রহমানের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সচিবালয় বৈঠক। পরে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, মহামারীর কারণে প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর এই পরীক্ষা হতে যাচ্ছে। পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে আমরা আমাদের এই পরীক্ষার সময়সূচি 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 13,99,690। 2021 সালের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে 33,901 জন। মোট কেন্দ্র 2,621। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তাদের তত্ত্বীয় পরীক্ষা 2রা ডিসেম্বর শুরু হয়ে 30শে ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা 2রা ডিসেম্বর হতে শুরু হয়ে 19 ডিসেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 2রা ডিসেম্বর হতে শুরু হয়ে 8 ডিসেম্বর শেষ হবে। লিখিত এবং অবজেক্টিভ পরীক্ষার সময় ও উত্তরের সংখ্যা কমানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষার নম্বর এবং সময় কমিয়ে আনা হয়েছে। বোর্ড কর্তৃক 6-10-2021 তারিখে ইস্যুকৃত নম্বর ও সময় বিভাজন
নির্দেশিকা অনুসরণ করতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে হবে বলেও জানান তিনি। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। বিদেশের 8টি কেন্দ্রেও পরীক্ষা হবে। বিদেশে কেন্দ্রের সংখ্যা 8টি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে স্কুলে স্কুলে গিয়ে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ওষুধ প্রশাসন অধিদপ্তরে অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ হার কমেছে। এই হার শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। প্রতি সপ্তাহে 70 কোটি ডোজ টিকা দেওয়া হচ্ছে। 9 কোটি মানুষকে এরই মধ্যে টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যে সমস্ত স্কুলে কেন্দ্র নাই বা আমরা স্থাপন করি নাই, আমরা তো এখানে 18টা না 20টা কেন্দ্র করা হয়েছে। আমরা এখন প্ল্যান করেছি ওই স্কুলে আমরা আমাদের টিম চলে যাবে। আমাদের যে ডিজি হেলথ ওনারাই এখন টিম নিয়ে ওই স্কুলে নিয়ে যাবে এবং টিকা দেবে যাতে সমস্যাটা না হয়। কোনোভাবেই থামছে না গণপরিবহনের ভাড়া নৈরাজ্য। বাড়তি ভাড়া না পেলেই বিভিন্ন রুটে বাস বন্ধ করে দিচ্ছে মালিক শ্রমিকরা। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। এদিকে নৈরাজ্য ঠেকাতে 13 দফা দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। মানিক শিকদারের রিপোর্ট। বলা নেই কোয়া নেই, বাস বন্ধ। বাড়তি ভাড়া চেয়ে না পেলেই বন্ধ হচ্ছে গাড়ির চাকা। ভোগান্তির শেষ নেই যাত্রীদের। ভাড়া নিয়ে ইঁদুর বেড়াল খেলা কোনোভাবেই শেষ হচ্ছে না। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। সেই সাথে বেশিরভাগ বাসেই নেই ভাড়ার তালিকা। হাফ ভাড়া না নেয়ায় ক্ষোভ আছে শিক্ষার্থীদেরও। ডাবল করার পর থেকেই মনে হইতেছে যে স্টুডেন্ট মানে কেউই না। আগে আমরা স্টুডেন্টরা দেখালে আমাদেরকে হাফ ভাড়া নিত, তারা এখন হাফ ভাড়া নিতে চায় না। এটা কি? অনেক ফ্যামিলি আছে সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া দিয়ে পোষাইতে পারে না, ওরা বাসের সহযোগিতা নেয়। যখন বন্ধ করে দেয় ওদের তো অনেক কষ্ট হচ্ছে। পরিবহন শ্রমিকদের দাবি, ন্যায্য ভাড়া আদায় করতে গেলেও যাত্রীদের দোষানলে পড়ছেন তারা। চারে যে ভাড়া এবারে তো কম, আমাকে যেটা আগে ভাড়া এটাও দেয় না। আমার ভাড়া হলে 30 টাকা, আমি ভাড়া চাইতে গেলে আমার ওই থাপত দেয়, ওই আবার ডাক দিলে কয় 15 টাকা ভাড়া। এইভাবে যদি আমগর মাইর ধর করে আমরা কি করুম? শ্রমিকদের উপর আঘাত আসছে বলে বাস চলাচল সীমিত রাখার কথা জানান মালিকরা। আমরা গাড়ি বন্ধ রাখতে চাইছি না, ঠিক আছে? ড্রাইভার স্টাফ মার খাইতেছে, তার জন্য দেখা যাচ্ছে আপনার এই গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। গণপরিবহন খাতে নৈরাজ্যকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। একটা নাশকতা করার জন্য আমার ড্রাইভার হেল্পারের এইভাবে মারধর করার মানে টাকা পয়সাও নিয়ে যাচ্ছে। এখন আমরা সাধারণত মালিকেরা কি করব বলেন? আজকে আমার 40টা গাড়ি বসা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নৈরাজ্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গাড়ি ঘোড়া তারা বন্ধ রাখলেন, বন্ধ রাখার মধ্য দিয়ে জনগণের পকেট থেকে কিভাবে টাকা বের করে নেওয়া যায় সেই চালাকিটি করার চেষ্টা করলেন। শ্রমজীবী মানুষজন যাদেরকে ওই বাসে ওঠার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, ভাড়া নিয়ে নাটক হচ্ছে আর দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। আগে থেকে প্রস্তুতি এবং আলোচনা থাকা দরকার ছিল, কোনো প্রস্তুতি আলোচনা নাই এবং পরের দিন পুরো ধর্মঘট শুরু হলো এবং বোঝাই গেল যেগুলো সব আগে থেকে সাজানো ছিল এবং ধর্মঘট হলো। তারপরে সরকার তাদের দাবি মেনে নিয়ে ভাড়া বাড়ালেন। সমস্যা সমাধানে 13 দফা দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব। আমরা মনে করি সঠিক ব্যয় বিশ্লেষণ করলে ভাড়া অঙ্ক অনেক নিচে নেমে আসবে। পুরনো গাড়ি এবং নতুন নতুন গাড়ির আলাদা আলাদা হারে ভাড়া নির্ধারণ করা হলে যাত্রীরা উপকৃত হবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। সর্বনিম্ন ভাড়া 5 টাকা করারও দাবি উঠে সংবাদ সম্মেলন থেকে। যারা 1 টাকার ভাড়া 5 টাকা দিতে বাধ্য হচ্ছে অথচ তাদের বেতন বাড়েনি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বিআরটি এর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তেজগাঁ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরই মধ্যে ভাড়া মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আদায় কার্যকর করার জন্য আলোচনা চলছে। ভাড়া নিয়ে কোনো বিশৃঙ্খলা চলতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাস ভাড়া নিয়ে অসন্তোষের কথা বলেন, এইটা কিন্তু বিআরটি একটা ভাড়া বৃদ্ধির এটা অ্যামাউন্টটা আনুপাতিক হারে এই আমাদের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসে এটা তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এইটা আমার মনে হয় এখানে কোনো জটিলতা থাকার কথা নয়। তারা যদি কেউ এর চেয়ে বেশি ভাড়া নেয়, অবশ্যই আমরা তারা আইনের আওতায় নিয়ে আসবো। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে শনিবার রাজধানী সহ সারা দেশে গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গুলশানে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করা হবে। তিনি জানান, খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খালেদা জিয়ার জীবন রক্ষায় বিদেশে চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২০ নভেম্বর ২০২১ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এদিকে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে আইনগত কোনো সুযোগ নেই বলে সংসদে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বেগম খালেদা জিয়া তাকে কেন বিদেশে যেতে দেওয়া হবে না, মাননীয় স্পিকার? এটা তার মৌলিক অধিকার। সংসদে বিএনপি দলীয় সদস্য জিএম সিরাজ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে দাবি তোলেন বিদেশে চিকিৎসার। মানবিক কারণে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ২-১ দিনের মধ্যে জামিন দিয়ে বিদেশে পাঠানো হোক। উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক জানান, এই আবেদন বিবেচনার সুযোগ নেই। যার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে ৪০১ ধারা, সেই ৪০১ ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলব। এর আগে পাশ হয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিল ২০২১। সংসদে পাশ হলো। মিথ্যা তথ্য দিয়ে ঋণ গ্রহণে দিতে হবে ৫,০০০ টাকা। সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব দেন সংসদ সদস্যরা। গৃহ নির্মাণ করছে স্বল্প ক্ষুদ্র আয়ের মানুষ, ৫ লাখ ১০ লাখ টাকার, তাদেরকে যদি বিনা সুদে ঋণ দেয়, তাহলে আবাসন খাত কিন্তু আমাদের একটা দেশের উন্নয়নের চিত্র। পর্যটন শিল্পের বিকাশে পাশ হয় বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিল ২০২১। শুধু কক্সবাজার, সিলেট, চিটাগাং, ঢাকা না, এই যে ডোমেস্টিক যে এয়ারপোর্টগুলা, আমাদের যশোর এয়ারপোর্ট অনেক সুন্দর এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট প্রায় রেডি, কিছুদিনের মধ্যেই হয়তো উদ্বোধন হবে। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত করোনার টিকা কেনা হয়েছে ১,১৭,৩০,০০০ ডোজ। পরে সংসদের কার্যক্রম ২৪ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হবে বিশেষ আলোচনা। স্মারক বক্তৃতা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হাতিরঝিলে প্লট পেয়েছে কারা, জানতে চায় হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। হুমকির মুখে পড়তে পারে জিএসপি সুবিধা, বলছেন অর্থনীতিবিদরা। প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে। জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনে দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না, আর সেজন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, উস্কানি দিয়ে নানান ঘটনা ঘটিয়ে সরকারের উপর দায় চাপাতে চায়। বেগুনবাড়ি হাতিরঝিল প্রকল্পে কারা প্লট বরাদ্দ পেয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত সকল নথি ২ সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে রাজুককে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুলের শুনানি শেষে
এই আদেশ দেন। শাকের আরজুর রিপোর্ট। রাজধানীর হাতিঝিল, বেগুনবাড়ি ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে প্রচলিত নিয়মনীতি মানা হয়নি। ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনায় নীতিমালা তৈরি করে ব্যক্তিবিশেষ বা প্রতিষ্ঠানকে প্লট দেওয়া হয়েছে অনেকটা পানির দামে। 2012 সালে এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনা হলে হাইকোর্টের অপর একটি বেঞ্চ স্বপ্রণোদিত আদেশ ও রুল জারি করেছিলেন। সোয়ামোটো রুলে কোর্ট জানতে চেয়েছে, মূলত একটা পেপারে নিউজ আসছিল, ওই পেপারের ভিত্তিতে কোর্টে যা ওই সময় জানতে চেয়েছিল যে আসলে এটা একটা হাতিঝিল, এটা প্লট আছে কিনে কেনা। এই পরে মামলাটি প্রধান বিচারপতি হাইকোর্টের অপর বেঞ্চের শুনানির জন্য পাঠিয়ে দেন। রাজুকে লয়ালকে আগামী 2 ডিসেম্বরের মধ্যে 24 জনের যে অ্যালটমেন্ট লেটারগুলো আছে সব কাগজপত্র যাতে আদালতে 2 ডিসেম্বরের মধ্যে দাখিল করে। 2012 সালে হাতিঝিল, বেগুনবাড়ি ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত হয় তদন্ত কমিটি। একই সঙ্গে প্লট বরাদ্দের তালিকাও তলব করেন হাইকোর্ট। কমিটির এক প্রতিবেদনে উঠে আসে পানির দামে প্লট দেওয়ার খণ্ডচিত্র। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। উচ্চ আদালতে দুদকের বিচারাধীন মামলা প্রায় 2500, আছে 60 বছরের পুরনো মামলাও। এসব মামলা নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। ঘটনা 1966 সালের। সিলেটের চুনারুঘাটের এক ইউপি সদস্য টিপসই জাল করে 5 জন কৃষকের সার আত্মসাৎ করেছিলেন। 1968 সালে দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা মামলায় ওই ইউপি সদস্যর 2 মাসের জেল ও 350 টাকা জরিমানা হয়। 1989 সালে ওই আসামির মৃত্যু হয়। তারপর 32 বছর উচ্চ আদালতের আপিলে শুনানি শুরু হয় মামলাটির। জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড একটা কথা তো ম্যাক্সিম আছে ইকুইটির, কিন্তু সেটা তো এখন বাই ফ্লাক্স অফ টাইম কোর্টের প্রসিডিউর বা মামলা জটের কারণে এটা তো হচ্ছে। ঠিক সেভাবে বুড়ো আমলের মামলাগুলো সেভাবে সাফারার আসামিরা। বহুদিনের পুরনো মামলা নিষ্পত্তির ধারাবাহিকতায় প্রায় 55 বছর আগের দুর্নীতি মামলাগুলো শুনানির উদ্যোগ নিয়েছে উচ্চ আদালত। 1966 সাল থেকে 1993 পর্যন্ত প্রায় 25টি মামলা কার্যতালিকায় নিষ্পত্তির অপেক্ষায়। এই মামলাটি তেমনি পড়েছিল জাস্টিস মোহাম্মদ আবু সিদ্দিকী এবং জাস্টিস মোহাম্মদ সোহরাওয়ার্দী গঠিত বেঞ্চে এই দুদকের পুরনো মামলাগুলি শুনানি শুরু হয়েছে এবং এই মামলার সমস্ত সার্বিক ঘটনাবলী এবং সাক্ষ্য প্রমাণ সকল কিছুর উপর ভিত্তি করে মামলাগুলো সমাধা করা হবে। পুরনো মামলাগুলোর মধ্যে আছে সরকারি কর্মচারীদের অসদাচরণ, অর্থ আত্মসাৎ সহ বেশ কিছু অপরাধ। দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো রেকর্ড ভিত্তিক, রেকর্ডের উপর ভিত্তি করে মামলাগুলি হয়। এই রেকর্ড ভিত্তিক মামলাগুলোর ওরাল মৌখিক সাক্ষী দিয়ে তাকে সমর্থন করতে হয়। কাছে রেকর্ড যদি হারিয়ে না যায়, আলামত আমার নষ্ট হওয়ার প্রশ্ন আসে। দুর্নীতি দমন কমিশনের যাত্রা শুরু 21 নভেম্বর 2004। তারও আগে দুর্নীতি দমন ব্যুরোর অধীনে বিচারিক আদালত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে মামলার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন পরিচালক। ব্যুরোর আলাদা কোনো প্রসিকিউশন ইউনিট ছিল না। কমিশন হওয়ার পর বিলুপ্ত ব্যুরোর অনিষ্পত্তিকৃত মামলার কাজ শুরু হয়। মামলাগুলো নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পুরাতন মামলাগুলোর জট হাইকোর্ট ডিভিশন থেকে সরানোটাই মুখ্য উদ্দেশ্য। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে দুদকের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 2475টি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতির পর কোটা ও অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা আদায়ে চ্যালেঞ্জে পড়তে পারে বাংলাদেশ। তাই বিশ্ব বাণিজ্যে অবস্থান সুদৃঢ় করতে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। উন্নয়নশীল দেশ হলেও এখনও চূড়ান্ত স্বীকৃতি পায়নি বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ভঙ্গুরতার ঝুঁকি মোকাবেলা সহ আর্থসামাজিক খাতের বিদ্যমান গতি বজায় থাকলে নির্দিষ্ট সময়ে মিলবে চূড়ান্ত স্বীকৃতি। এতে বাড়বে বাংলাদেশের মর্যাদা। তবে মোকাবেলা করতে হবে কিছু বাণিজ্যিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে সিপিডি ও ফেডারিক এভার্ডের যৌথ সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। As countries we regard as much behind us, such as Pakistan and Sri Lanka,
who have been suffering as developing countries without access to the benefits that we have been getting. এমন পরিস্থিতিতে শুধুমাত্র বাজার সুবিধার দিকে তাকিয়ে না থেকে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাদেরকে উৎপাদনশীলতা এবং দক্ষতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতাতে আমাদেরকে উত্তরণ করতে হবে। সো ইউএনসিডিপি যখন আমাদেরকে লাস্ট ডিক্লারেশন দিল ফর গ্রাজুয়েশন, তারা কিন্তু বলেছে ওয়ার্ল্ড কমিউনিটিকে, ওয়ার্ল্ড অন্য লিডার্সদেরকে গ্রাজুয়েটিং কান্ট্রির প্রতি স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। এটা অলরেডি যেহেতু গ্রাজুয়েশন ইজ লাইক এ ইউএন থিং, সেখানে কিন্তু এই জিনিসগুলো আহ্বান জানানো হয়েছে। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী বিশ্ব বাণিজ্যে বিদ্যমান সুবিধা ধরে রাখতে চেষ্টা চলছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। টেকনোলজি ছাড়া ভ্যাকসিন জাতীয় প্রোডাক্টগুলি তৈরি করা সম্ভব হয় না, সুতরাং আমরা সেই গুরুত্ব দিয়ে এটিকে সাপোর্ট করে যাচ্ছি। যদি হয় হয়তো টেকনোলজি ট্রান্সফারের একটি সুযোগ তৈরি হবে। এদিকে শুধু পশ্চিমা দেশ নয়, ভারত ও চীনের মতো বড় বাজারে রপ্তানি সম্প্রসারণের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। When I talk to my foreign customers, a new customer, the first thing he says is about sustainability. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিগাথার মূর্ত প্রতীক ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিজয় ৭১। শিক্ষার্থী সহ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করছে দৃষ্টিনন্দন ভাস্কর্যটি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রকৃতি কন্যা বলে খ্যাত ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। এতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছেন এক মা। দেশমাতার এই আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র ছাত্র ও কৃষক জনতা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই ভাস্কর্যে বাদ যায়নি ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ৬ দফা, ৭১-এর মুক্তি সংগ্রাম। খ্যাতিমান ভাস্কর শ্যামল চৌধুরী পোড়ামাটির পাটাতনের উপর শ্বেত পাথরে খোদাই করে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে এভাবেই তুলে ধরেছেন। বঙ্গবন্ধু, বাংলাদেশ এসব সম্পর্কে জানার যে একটা অনুপ্রেরণা, সেটা আমরা এখান থেকে অনেকটাই পাই বলা যায়। ঐতিহাসিক অনেক নিদর্শনীয় জিনিস আছে, আমরা সেগুলো দেখলাম, আর সেগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। বিজয় ৭১ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। দেশের নানা প্রান্ত থেকে স্টাডি ট্যুরে এবং ভ্রমণের জন্য এখানে যারা আসেন সবাই এই বিজয় ৭১টিকে দেখেন এবং আমাদেরকে গর্বিত করেন। ১৯৯৬ সাল পর্যন্ত এই ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য ছিল না। এরপর স্বাধীনতার ইতিহাস ধরে রাখতে ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেন সে সময়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন। মুক্তিযুদ্ধকে সবার চিন্তা চেতনায়, ধারণায় সমৃদ্ধ রাখার জন্যই একটা ভাস্কর্য হওয়া দরকার। ৭১-এ ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেস্ট হাউস ছিল পাকিস্তানি বাহিনীর মূল ঘাঁটি। এখান থেকেই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বাঙালি নিধনের নির্দেশনা দেয়া হতো। সবগুলি স্মৃতিচিহ্ন এখানে ধরা আছে। আপনারা যদি যান এবং দেখেন তাহলে কিন্তু খুঁটে খুঁটে দেখলে একটা ইতিহাস পাওয়া যাবে। ৭১-এর ৭ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর ক্যাম্পাসে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তখনকার উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ ফজলুর রহিম। সমর ইসলাম, ২১ টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, তেল পরিবহনে সাগরতলে ১৬০ কিলোমিটার পাইপলাইন। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি। পাশাপাশি বিদ্যুৎ আর বায়োগ্যাস উৎপাদনের সমীক্ষাও চালাচ্ছে ডিএসসিসি। প্রকল্পের জন্য মাতুয়াইলে তৈরি করা হয়েছে ল্যান্ডফিল্ড। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন বর্জ্যের উৎপাদন প্রায় ৩,০০০ টন। দোকান, খামার ও বসতবাড়ি থেকে আসে এসব বর্জ্য, যা জমা হয় রাজধানীর মাতোয়াইল ল্যান্ডফিল্ডে। এইসব বর্জ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে ডিএসসিসি। আগামী ৬ মাসের মধ্যেই বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করতে চায় সংস্থাটি।
পাশাপাশি আছে বিদ্যুৎ আর বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনাও। জায়গার কারিগরি সহায়তায় যদি এটি আমরা সামনের দিকে এগোই, তাহলে এখান থেকে আমাদের বর্জ্য থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং জৈব সার উৎপাদনের দিকে আমরা যাব। বর্জ্য থেকে আমরা জৈব সার উৎপাদন করব, এটা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এটা আমরা আশা করি আগামী 6 মাসের ভিতরে এটি আলুর মুখ দেখবে। তবে স্থানীয় সরকার মন্ত্রীর আশঙ্কা, বায়োগ্যাস প্ল্যান্ট ও জৈব সার উৎপাদন প্রকল্প নগরীর পরিবেশ দূষণ বাড়াতে পারে। তবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে ইতিবাচক তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করার যে প্রক্রিয়াটা, এগুলো আসলে সনাতনী প্রক্রিয়া। মূল বর্তমানে যদি আপনাকে সিকিউর এনভায়রনমেন্ট বেস যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে বিদ্যুৎ তৈরি করতে হবে। আর এখানে যে সমস্ত বর্জ্যগুলা, এগুলাকে একটা সায়েন্টিফিক ওয়েতে যদি পোড়ানো না হয়, তাহলে পরিবেশ দূষণ হতে পারে। 2030 সালের মধ্যে একটি পরিচ্ছন্ন ও বর্জ্যমুক্ত নগরী করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকার পরেও জায়গার অভাবে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বিশ্ব টয়লেট দিবসের গোলটেবিল আলোচনায় মেয়র বলেন, 35টি পাবলিক টয়লেট করার জন্য বাজেট রয়েছে। পাবলিক টয়লেট ব্যবসার জন্য নয়, এটি শুধু নাগরিক সেবার জন্য তৈরি করা হবে। নিম্ন আয়ের মানুষের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব 59টি টয়লেট দিয়ে রাজধানীর এক অংশের সেবা দিয়ে যাচ্ছে বলে জানান মেয়র। দেশের বিভিন্ন অঞ্চলে 723টি বজ্রপাত আশ্রয় কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। রাজধানীর আইইবি ভবনে বজ্রপাতের কারণে নিরাপত্তা ও সমাধান শীর্ষক এক আলোচনায় তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বজ্রপাতের 40 মিনিট আগে সতর্কতা সংকেত দেওয়ার কাজ চলছে। বাংলাদেশ বিশ্বের জলবায়ু ঝুঁকির 5ম স্থানে থাকলেও ক্ষয়ক্ষতি কম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু মোকাবেলায় 2200 কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বাড়ানোর উপরও জোর দেন প্রতিমন্ত্রী। আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি, সেটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন অপেক্ষায় আছে। আর্লি ওয়ার্নিং ডিভাইস বসিয়ে আমরা 723টি আর্লি ওয়ার্নিং সেন্টার বসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। চট্টগ্রাম হচ্ছে জ্বালানি তেলের আধুনিক শোধনাগার। এর জন্য সাগরের তলদেশে 160 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এর ফলে বছরে প্রায় 1000 কোটি টাকার পরিবহন ব্যয় সাশ্রয় হবে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 4 দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের উদ্বোধন করেন বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যে আবাসনের অনেকগুলো সমস্যার সমাধান রিহ্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার মধ্যে রেজিস্ট্রেশন কস্ট ইতিমধ্যে 2% কমিয়েছে এবং ব্যাংকের ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছে এবং প্রত্যেক জায়গাতে রিহ্যাবের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা কামনা করেন বক্তারা। ডেভেলপার কাজ করবে বলে 10 বছর ফেলে দিয়েছে, তার কাজ হয় না। আর যদি সে রিহ্যাবের সদস্য হতো, অন্তত পক্ষে সেই ব্যক্তি রিহ্যাবে গিয়ে তার আর্জিটা জানাতে পারত। তাই এই ব্যাপারে আপনারা একটু সচেতন হলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবে। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিকে আধুনিকায়ন করা হচ্ছে। এখানে নতুন করে ERL 2 অর্থাৎ সর্বাধুনিক ইউরো 5 ক্যাটাগরিতে আমরা সর্বাধুনিক রিফাইনারি তৈরি করতে যাচ্ছি। এখানে 160 কিলোমিটার গভীর সমুদ্রের তলদেশ দিয়ে এবং সমুদ্রের তলদেশের থেকে আরও 15 মিটার নিচে দিয়ে পাইপলাইন হয়ে গেছে। এই তেল আসবে এখন বড় জাহাজ থেকে 12 ঘন্টার মধ্যে খালাস হয়ে চট্টগ্রামে চলে আসবে। মেলায় অংশ নিচ্ছে 46টি প্রতিষ্ঠান। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
ব্রাহ্মণবাড়িয়া নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে দুপুরে বাংলাদেশ স্কাউট ও হারপিকের আয়োজনে স্থানীয় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল শিক্ষার্থীদের টয়লেট হাইজিন সম্পর্কে সচেতন করতেই ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের এই উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শহীদুল ইসলাম, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের শুভেচ্ছা দূত চিত্রনায়ক রিয়াজ এবং স্কাউট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক। সংবাদের এ পর্যায়ে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। ব্যবসায়ীরা জানান, আমদানি বাড়ায় পেঁয়াজের বাজার নিম্নমুখী। একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 38 টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকায়। ব্যবসায়ীরা জানান, কালীপূজার ছুটি শেষে ভারতের পেঁয়াজ আমদানি বেড়েছে। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব, বাধ্যতামূলকভাবে বাংলাদেশের সাথে চুক্তি বাস্তবায়নের তাগিদ। 2 ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে 14 লাখ পরীক্ষার্থী। বাড়তি ভাড়া না দিলেই বাস চলাচল বন্ধ করছে মালিক শ্রমিকরা, যাত্রী কল্যাণ সমিতির 13 দাবি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার বিএনপির গণ অনশন, অনুমতি দেওয়ার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। কাল শুরু বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ, নতুন অনুপ্রেরণায় টাইগাররা, স্পিনে নজর পাকিস্তানের। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।